যেদিন লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিবাহ করেছিল তৃতীয় পাণ্ডব অর্জুন, আপনারা জানেন ঘটনাটা। আর যখন বিয়ে করে এনেছিল কুন্তী মা অসুস্থ, মাকে বলেছিল মা তোমার জন্য কি এনেছি দেখো। তা মা ঘুমের ঘরে বলেছিল খোকা যাই আনিস না কেন বাবা তোরা পাঁচে ভাই ভাগ করে নে। দ্রৌপদীর হাতটা ধরে আছে, ছেলে তো বিয়ে করে এনেছে। আচ্ছা মা এখানে কি অর্জুনের ভুল ছিল না? একবার যদি বলতো মা তোমার জন্য বৌমা এনেছি দেখো, তাহলে বাবা একেবারে পরিষ্কার হয়ে যেত। কিন্তু বারবার অর্জুন বলছে ও মা তোমার জন্য কি এনেছি দেখো। আর বারবার যখন বলছে কুন্তী বারবার একটাই কথা বলছে বাবা যাই আনিস না কেন তোরা পাঁচে ভাই ভাগ করে নে। দুবার হয়ে গেল বলা। আবার অর্জুন বলছে ও মা তুমি দেখে বলবে তো আমি তোমার জন্য কি এনেছি, তুমি শুধু না দেখে বলছো যাই এনেছি পাঁচজনে ভাগ করে নে। আচ্ছা তুমি দেখে তো বলো। বারে বারে যখন বলছে কুন্তী মা রেগে গেছে, অপদার্থ আমি কখন থেকে বলছি একটাই কথা যাই কিছু আনিস না কেন তোরা পাঁচে ভাই ভাগ করে নে। আর যেই না বলেছে বাবা অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে যুধিষ্ঠির দাদার কাছে গিয়ে বলছে দাদা মা আদেশ দিয়েছে আজকে থেকে দ্রৌপদী আমাদের পাঁচজন। বলে ভাই তোর কি মাথার গন্ডগোল হয়েছে? লক্ষ্য ভেদ করে তুই বিয়ে করেছিস, দ্রৌপদীর উপরে তোর অধিকার আমাদের নয়। বলে দাদা মা যে বলল কি গো একটা ছেলে এরকম পাবে জগতে এখন? একটা ছেলে এসে কোনোদিন বলেছে মা তোমার জন্য কি এনেছি দেখো? সে পাঁচে ভাই ভাগ করার ব্যাপার তো আলাদা, একটা ছেলে বলেছে মা তোমার জন্য এনেছি বউ বলেনি। সেটা বলেছিল নবদ্বীপে আমার নিমাই পণ্ডিত। লক্ষ্মীপ্রিয়াকে বিয়ে করেছিল সর্পাঘাতে মৃত্যু হয়ে গেল, বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছিল শুধু মায়ের জন্য। বিয়ে করতে যাবার সময় বলেছিল মা বিয়ে করতে যাচ্ছি আমার জন্য নয় শুধু তোমার জন্য। এ জগতে ওই রকম ছেলে একটাও পাবে না। তাই জানো তো কেন পাবে না? এখন মাটিটা তো ভালো নয়, তাই না? শুধু ছেলেদের দোষ দিলে হবে না। বীজ গন্ডগোল যদি হয়, মাটি গন্ডগোল যদি হয়, তার ফসলটা ভালো হবে কি করে? কখনো ভালো হবে না। ওই জন্য তো একটাও মুনি ঋষিদের জন্ম এখনকার সমাজে আর হচ্ছে না। কেন? শুধুমাত্র আমাদের ভুলের মাসুল দিতে হচ্ছে, আমরাই ভালো না। তো আজকে লক্ষ্য করে দেখেন এইবার যেই না বাবা ভক্ত বাৎসল্য ভগবান এসে হাজির হয়েছে, যুধিষ্ঠির বলছে কৃষ্ণ তোমার সখা অর্জুনকে বোঝাও। মা তো না দেখে বলেছে, দেখে বলেনি। তা ভগবান করজোর করে বলছে দেখো মায়ের কথার উপরে তো আমার কথা খাটে না। ভগবান পর্যন্ত ওই জায়গায় নত। মা বস্তুটা এমনই বস্তু, সবার আগে মা। ভগবান সুদামাকে বলেছিল পিতামাতা হলো প্রথম গুরু, দ্বিতীয় গুরু হলো শিক্ষা গুরু দীক্ষা গুরু, তৃতীয় গুরু হলো আমি ভগবান। মানে ভগবান বাবা মাকে আগে জায়গা দিয়েছে, সবার শেষে নিজের জায়গা নিয়েছে। তাহলে এইবার বলছে মা যখন বলেছে আমার কথা তো খাটবে না, তাহলে মায়ের কথা মতো আজকে থেকে দ্রৌপদী তোমাদের পাঁচজন। এমন সময় বাবা সর্বঘাটের কাঁঠালি কলা এসে হাজির। বলো তো সে কে? নারদ। নারদ এসে বলছে নারায়ণ নারায়ণ। ও ঠাকুর এটা কিরকম ব্যাপার হলো? একটা বউ পাঁচজন নিয়ে টানাটানি করবে কিরকম মতো ব্যাপার নয়। তুমি কৃপা করে হিসেব করে দাও কখন কার ঘরে কতদিন করে থাকবে। ভগবান বললেন নারদ এইটা তোমার ভাগে তুলে দিলাম, তুমি বিধানটা করে দাও। নারদ বলছে প্রভু তাহলে আমি বিধানটা দিই। এক ভাই থাকাকালীন যদি ওই ঘরে দ্রৌপদী থাকে, অন্য কোনো ভাই যদি প্রবেশ করে তাকে একাকী যেতে হবে বনবাস। নারদ মুনির কথা কোনোদিন রোধ হয় না। নাম নিয়েছে নারদ, কথা রোধ কোনোদিন হবে না। আমি বলে দিলাম যে ভাইয়ের ঘরে দ্রৌপদী থাকবে, অন্য ভাই যদি প্রবেশ করে ভুল হয়েও তাকে একাকী বনবাসে কাটাতেই হবে। পঞ্চ পাণ্ডব শিরোধার্য করলো তাই হবে। বাবা ছলে বলে কলে কৌশলে সত্য ঘটনা ঘটে আছে। ইচ্ছায় কার ইচ্ছায়? আমার ভগবানের ইচ্ছায়। হঠাৎ এক ভক্তের গরু চুরি হয়েছে, যা তো যা একেবারে অর্জুনের পায়ে ধরে কান্নাকাটি। আর অর্জুন যে গান্ডীব্য ধনুকটা রেখেছিল যুধিষ্ঠির ঘরের ভিতর থেকে অস্ত্র ঘর। আর সেই দিন আমার যুধিষ্ঠির দাদার ঘরে ছিল
আমার দ্রৌপদী। আর যখনই দ্রৌপদী মা থাকাকালীন অর্জুন প্রবেশ করলো, আর অর্জুন প্রবেশ করার অপরাধে একাকী যেতে হয়েছিল বনবাস। একাকী হতে হলো বনবাস, করার কিছু নাই, নারদের কথা মতো বনবাসে যেতে হলো। এইবার সব জায়গায় পাণ্ডবরা একসঙ্গে ছিল, কিন্তু ওই সময়টা অর্জুন একাকী কাটালো। একটা দুটো দিন নয়, 10 বছর নদীর জল আর গাছের ফল খেয়ে বেঁচে আছে। হস্তিনাপুরের রাজার কি দুর্গতি দেখো। এইবার রাস্তায় ঘুমাই, নদীর জল খাই, গাছের ফল খাই, আর করতে করতে বাবা 10 বছর কেটে গেল। বাকি আছে ঘরে ফিরতে 2 বছর, এখনো 2 বছর কাটাতে হবে। তাহলে কি করবে? এইবার এমন একটা জায়গায় গেল, যে জায়গাটার নাম হলো মণিপুর রাজ্য। আর মণিপুর রাজ্যে গিয়ে তৃতীয় পাণ্ডব অর্জুন এত ক্লান্ত হয়েছে, গাছের তলায় বাবা গাছে হেলান দিয়ে পা দুটো রাস্তায় ছড়িয়ে দিয়ে ঘুমাচ্ছে। আর এমন সময় বাবা এক রাজা, ইহা মাথায় বড় মুকুট আছে, রাজার পোশাক, হাতে একটা তরবারি, ঘোড়ার পিঠে চড়ে এসেছে। এসে বাবা দেখে না রাস্তা অবরোধ করে একটা মানুষ লম্বা হয়ে পা ছড়িয়ে আছে। এইবার সেই রাজামশাই এসে বলছে, এই যে তোমার স্পর্ধা তো কম নয়, তুমি আমার রাজ্যে সেই রাস্তা অবরোধ করে ঘুমাচ্ছ। হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়াও। অর্জুন হাত জোড়ো করে বলছে, আমি যদি না উঠি কি করবে? বাবা এমনি একটু অর্জুন হ্যাকাতে মতো, যদি না উঠি তো কি করবে? বলে তোমার গলা ধাক্কা দিয়ে এই রাজ্য থেকে বের করে দেবো। অর্জুন মনে মনে চিন্তা করলো, হাই রে, হাতি যখন গদে পড়ে পরেরটা সবাই জানে। মনে মনে ভাবলো, যাক আমি আর পরিচয় দেওয়ার দরকার নাই, কি দরকার, আমার এই দুর্দশা হয়েছে যখন তো আমার মাথা পেতে নিতে হবে। কিছুতে অর্জুন রাস্তা ছাড়বে না। আর সেই রাজা তরবারিটা হাতে করে নিয়ে বলে, তোমার মস্তক ছেদন করে দেবে। উঠবে কিনা বলো? অর্জুন বলছে উঠবো না। আর সেই রাজা বলছে উঠবে না তো? ঠিক আছে দাঁড়াও, দেখাচ্ছি মজা তোমার। তরবারিটা রেখে অর্জুনের হাতটাকে ধরেছে, আর অর্জুনের হাতটা ধরে বাবা যেই না টেনে তুলতে গেছে, মাথা থেকে মুকুটটা খুলে মাটিতে পড়ে গেছে। আর যেই মাটিতে পড়ে গেল, মাথায় বড় বড় লম্বা লম্বা কেশ ছড়িয়ে গেছে। কি বা বুঝতে পেরেছো? ওটা রাজা নয়, রাজকন্যা, মানে রাজার মতো সেজেছিল। আর যেই না মাথার চুলগুলো ছড়িয়ে গেল, এইবার অর্জুনের হাতটা ধরে আছে, আর অর্জুন হাতটা ধরে আছে, যেটা মহাভারতে একটা কথা আছে বাবা, পানিগ্রহ। ভাগ্যিস বাবা কলিযুগে ওইটা উঠে গেছে, যদি থাকতো কি সর্বনাশটা হতো। কেন জানো? এই পানিগ্রহ মানে তখনকার দিনে বাবা যদি নারী বা পুরুষ কেউ কারোর হাত ধরতো, তাকে বাবা এর আগে যদি 2-4টে বিয়ে করাও থাকে, কিন্তু হাত যখন ধরেছে কোনো মেয়ে, তোমাকে বিয়ে করতে হবে। আমার ভুল বললাম? কোন ঠাকুর রক্ষা করেছে এখন? এইবার কি করেছে, যেই না হাতটা ধরেছে অর্জুন, আর ওই যে রাজকন্যা হাতটা ধরে আছে, এইবার দুজনের 4 চোখে চাউনি হয়ে আছে, অপলক নয়নে তাকিয়ে আছে হাতটা ধরে। কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী, দাদিনী আমার চোখে রাগানে পুষ্প রাগে গো চম্পারণী, কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী, আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের গণে, আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের গণে, তোমার ডাকে ফুল হারালো, আর তোমার ডাকে ফুল হারালো, সাধের স্বপ্ন তরণী, তুমি মনোমোহিনী, তুমি মনোমোহিনী।
মোহিনী একেবারে হাতটাকে চেপে ধরে আছে, দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। এইবার মেয়েটা বলে উঠলেন, কে তুমি, তোমার নামটা কি? অর্জুন বলে উঠলেন, আমি হস্তিনাপুরের রাজা, আমার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। মেয়েটা মনে মনে করলো, বাবা বাবা, সেই তো বড় হয়েছি, বাবা তো আমায় বিয়ে দেবে, তাহলে এত সুন্দর পাত্র তো আমি আর পাবো না, তাহলে কিসের জন্য আমি হাতটা ছাড়া করবো? তাহলে সেই যখন পানি গ্রহ হয়ে গেল, তাহলে এই ছেলেটাকে আমি বিয়ে করব। এইবার অর্জুন জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? বলে, আমার নাম এই মণিপুর রাজ্যের রাজা চন্দ্রভানুর মেয়ে, আমার নাম হলো চিত্রাঙ্গদা। আমার নাম চিত্রাঙ্গদা। ও, তা অর্জুন মনে মনে করলো, বাবা বাবা, এই তো সুযোগ। বাবা, এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। শুধু এখনকার ছেলেরা মনে করেছে বদ, তখনকার ছেলেরা বদ ছিল না। মনে মনে ভাবলো, 10 বছর আমি নদীর জল গাছের ফল খেয়েছি, এইবার 2 বছর একটু আরামে কাটাবো। আমি বলবো না, আমার পরিচয় দেব না, আজকের এই মেয়েটাকে বিয়ে করে 2 বছর এর কাছে থাকবো, আর 2 বছর হয়ে গেলে আমি পালিয়ে যাব হস্তিনাপুর। একবারও বললো না যে আমি আগে বিবাহ করা হয়ে গেছে দ্রৌপদীকে, একবারও পরিচয় দিল না। কিন্তু চন্দ্রভানু রাজা কিছু বুঝতে পারলো না। শুভ দিন, শুভক্ষণ, শুভ তিথি, শুভ লগ্নে আজকে চিত্রাঙ্গদার সঙ্গে তৃতীয় পাণ্ডব অর্জুনের ওই মণিপুর রাজ্যে বিয়ের আয়োজন করলো। হস্তিনাপুরে ও যেমন রাজা ছিল, আজকে চিত্রাঙ্গদা ও রাজার মেয়ে। বরে লোবর, আমার বিয়ে বাড়ি একটু উলু না হলে ভালো লাগে, একটু উলু দাও। বরেলো 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 বলে পড়ে গেল সারা গো, বড়িয়েলো বড়িয়েলো বলে পড়ে গেল সারা। বরেলো বরেলো বলে পড়ে গেল সারা গো, পড়ে গেল সারা। পাড়া প্রতিবেশী ঢাকে বাজে ঢোলক বাজে মাদলে ঢোল, ঢাকে বাজে ঢোলক বাজে মাদলে ঢোল গো, ঢাকে বাজে ঢোলক বাজে মাদলে ঢোল, হুলুধ্বনি শঙ্খধ্বনি নিতাই গৌর কৃষ্ণে হরিব। হরিল তাদের আনন্দ যার ধরে না, অর্জুনের বিবাহে আনন্দ যার ধরে, অর্জুনের বিবাহে আনন্দ যার ধরে। শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে বিয়ে সম্পূর্ণ হলো। কিন্তু মা, বিয়ে হলে কি হবে? পরের দিন থেকে দিন গোনা শুরু হলো। 2 বছর হলেই অর্জুন বাড়ি ফিরে আসবে। আচ্ছা বলো তো মা, বাড়িতে যদি কোনো পশু পাখিও পোষে, কষ্ট হয় না তাকে? সে যখন ছেড়ে চলে যায় বা মারা যায়, কষ্ট হয় না? তাহলে 1 বছর নয়, 2 বছর নয়, আজকে 2 বছর অর্জুন যার সঙ্গে ঘর বাঁধবে, কষ্ট কি হবে? দেখতে দেখতে 1 বছর কেটে গেল বাবা, 11 বছর হয়ে গেল, বাকি আছে আর 1টা বছর। আর এই 1টা বছর কিছুতে বাবা আর মনটা মানছে না। কি করে এই সরল সোজা মেয়েটাকে ফেলে আমি আমার রাজ্যে ফিরবো? আমি তো একে কত বড় ঠকালাম, আমি একবারের জন্য আমি সত্যি কথাটাকে বলতে পারলাম না। দেখতে দেখতে বাবা অনেকটা দিন চলে গেল, বাকি আছে আর বেশি দিন নয়, আর 1টা সপ্তাহ। 1 সপ্তাহ মাত্র বাকি আছে। আর এই 1 সপ্তাহ অর্জুন কিছু খাচ্ছে না আর ঘুমাচ্ছে না, শুধু সারা রাত জেগে বসে বসে কাঁদে যে এই মেয়েটাকে এত বড় ঠকালাম, কিন্তু এই মেয়েটাকে একাকে ফেলে যে আমি চলে যাব, আমার চলে যাবার পরে যে এতটাই আমার ভালোবাসে, তাহলে ও যে চির কাঙালি হয়ে যাবে। মানে নিজের বিবেককে কষ্ট পাচ্ছে, কিন্তু করার কিছু নাই, চলে তো যেতে হবে। আর চিত্রাঙ্গদা এমনই একটা মেয়ে ছিল, এত
স্বামী ভক্তি পরায়ণা, কোনদিন স্বামীর কাছে বাবা কিছু জানতে চাইনি বা কোনো কৈফিয়ত নেয়নি। আজকে 3 দিন মাত্র বাকি আছে। অর্জুন বসে বসে কাঁদছে, চিত্রাঙ্গদা পিছনে গিয়ে প্রণাম করে স্বামীর কাছে হাত জোড়ো করে বসেছে। একটা কথা বলবো? বলো। আচ্ছা, তুমি যেন মনে করো না আমি তোমার কাছে কিছু জানতে চাইছি। আমি কোনোদিন তোমার কাছে কোনো কৈফিয়ত বা কিছু জানতে চাই না। তবে হ্যাঁ, আজকের আমার একটাই মনি প্রশ্ন। আজ 1 সপ্তাহ দেখছি তুমি ঘুমাচ্ছ না, তুমি ভালো করে খাচ্ছ না, তোমার শরীরও ভালো নেই। বলো না তোমার কি হয়েছে? তুমি কি আমার কোনো কথাই কষ্ট পাচ্ছ, বা তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? একবার বলো। আমি কি তোমার চরণে অন্যায় করেছি? না না চিত্রাঙ্গদা, তুমি অন্যায় করতে পারোই না। তাহলে তুমি কি জন্য কাঁদছো আমায় বলো। বলো তোমার কিসের কষ্ট? চিত্রাঙ্গদা, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে। স্বামী, এ দেহ মন প্রাণ জীবন যৌবন আমি তো সব তোমায় দিয়েছি, আর আজকে তুমি আমার নতুন করে কি চাইবে বলো। না ওই রকম করে নয়, আগে তোমার শীতের সিঁদুর স্পর্শ করে ত্রিসত্য করো, যা চাইবো তোমার কাছে তাই দেবে। স্বামী, এটাও তো তোমারই দেওয়া। তাহলে আমি যদি শীতের সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করি তাতে তোমার অমঙ্গল হবে, আমার কিছু হবে না, তোমারই কষ্ট হবে। আমি সেটাই চাই। তুমি তোমার শীতের সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করো, আজ তোমার কাছে যা চাইবো তুমি দেবে। বেশ, তোমারই দেওয়া দান। তুমি যখন জানতে চাইছো, কথা দিলাম এই শীতের সিঁদুর স্পর্শ করে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে দেব দেব দেব। বেশ, তুমি কিন্তু ত্রিসত্য করেছো চিত্রাঙ্গদা, আর যদি আমার কথা অন্যথা করো তাহলে তোমার শীতের সিঁদুর মুছে যাবে, তোমার হাতের শাঁখা ভেঙে যাবে। না না স্বামী, না, ওই অমঙ্গলে কথা বললো না। বলো তুমি আমার কাছে কি চাও? বেশ, যে কথাটা আমি 2 বৎসর ধরে ভাবছিলাম তোমাকে বলবো, সেই কথাটা কোনোদিন আমি তোমাকে বলতে পারিনি। আজকের আমি তোমাকে সেই কথা বলবো। বলো স্বামী, কি কথা? শোনো চিত্রাঙ্গদা, যেদিন আমি তোমাকে বিয়ে করেছিলাম, তুমি আমার বিয়ের প্রস্তাব দিলে, সেদিন আমি কোনোদিন তোমাকে বলিনি যে আমি লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিবাহ করেছি। তুমি আমার কাছে জানতে চাওনি, আর আমি তোমাকে বলিনি, কারণ তোমাকে বিয়ে করার আগে আমি হস্তিনাপুরে একজনকে বিয়ে করে রেখেছি। স্বামী, এটা তুমি কি বলছো? তুমি বিয়ে করে রেখেছো? হ্যাঁ চিত্রাঙ্গদা, যে কথাটা এতদিন ধরে আমি তোমাকে বলতে পারিনি। আর শোনো, আমি এক অন্যায়ের জন্য আমি বনবাস হয়েছিলাম, আর এই বনবাসের মেয়াদ কালই সকাল হলে ফুরিয়ে যাবে। আমি ফিরে যাব, আমি ফিরে যাব হস্তিনাপুর। তাই তোমার কাছ থেকে আমি বিদায় চাইছি। এ তো ভালো কথা, তুমি তোমার দেশে ফিরতে চাও। কোন মেয়েটা চাই যে তার বাপের বাড়িতে থাকবে? তুমি যেমন রোজগার করবে, যেমনই থাকবে, যেমনই রাখবে, আমি তোমারই কাছে থাকতে চাই। তুমি আমাকে নিয়ে চলো। আমি কথা দিলাম, তুমি ভুল করেছো, আমিও ভুল করেছি। তুমি তোমার বিয়ে হয়ে গেছে বলনি, আর আমি তো তোমার কাছে জানতে চাই। তাহলে তোমার ভুল আমার ভুল আমি স্বীকার করলাম। আমি কথা দিলাম আমাকে নিয়ে চলো। দ্রৌপদী সারা জীবন যতদিন আমি বাঁচবো, দ্রৌপদীর আমি চরণ সেবা করব। আমি কথা দিলাম স্বামী, কোনদিন এই দেহে প্রাণ থাকতে কোনদিন বলবো না যে তুমি আমাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছো।
কোনোদিন আমি তোমার কাছে স্ত্রীর অধিকার নিয়ে যাব না। আর এই জীবনে প্রাণ থাকতে আমি কাউকে কোনোদিন বলবো না যে তুমি আমার স্বামী। কিন্তু তবু আমি যদি দ্রৌপদী চরণ সেবা করি, তবু তো আমি তোমাকে দেখতে পাবো। আর আমি তোমার কাছে কিছু চাই না। এই যে 2 বছর আমি তোমায় সেবা করেছি, এইটুকুনি আমার জীবন কাটিয়ে দেব। আমাকে নিয়ে চলো তুমি। অর্জুন বলে উঠলেন, চিত্রাঙ্গদা কেন বোঝো না? আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। কেন কেন তুমি আমাকে নিয়ে যেতে পারবে না? আমার অন্যায়টা কি, আমার অপরাধটা কি? অগ্নি সাক্ষী করে তো আমার বাবা তোমাকে সঙ্গে বিয়ে দিয়েছে, আর তুমি আমাকে নিয়ে যাবে না কেন? অর্জুন বললেন, তোমাকে নিয়ে যাব না তার একটাই কারণ, তুমি হলে ছোট জাতের মেয়ে। চিত্রাঙ্গদা বলে উঠলেন, বাহ বাহ স্বামী, বাহ বাহ। 2 বছর যেই কেটে গেল আমি তোমার কাছে ছোট জাত হয়ে গেলাম। ছি 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 ছি, এত নোংরা মন তোমার, আমার জানা ছিল না। আমি যদি কোনোদিন জানতাম তোমার এমনই মন, আমি কোনোদিন তোমাকে বিয়ে করতাম না। বেশ, তুমি যে মুখে আমাকে বলেছো আমি ছোট জাতের মেয়ে, যাও, চির জন্মের মতো আমি তোমাকে বিদায় দিলাম। আর এই জীবনে প্রাণ থাকতে কোনোদিন স্ত্রীর অধিকার নিয়ে তোমার কাছে যাব না। ফিরে যাও, আর কোনোদিন ভুল করে তুমি আমার কাছে আসবে না। যাও, সকাল হলে তুমি এখান থেকে চলে যাবে। তৃতীয় পাণ্ডব অর্জুন সকাল হতে চিরজন্মের মতো চিত্রাঙ্গদাকে মণিপুরে রেখে চলে গেল। চিত্রাঙ্গদা মনে মনে করলো, এই মুখ আমি কাকে দেখাবো? আমার দাস দাসীরা সবাই আমাকে দেখে বলবে আমি এমনই কলঙ্কিনী দ্বিচারিণী, আমার স্বামীকে ধরে রাখতে পারলাম না। এর থেকে যদি আমার মৃত্যু হয়ে যায় তাতে অসুবিধা নাই। চিত্রাঙ্গদা প্রাণ ত্যাগ করবে বলে ছুটতে ছুটতে সবে নদীর জলে ঝাঁপ দিতে যাবে। পিছন থেকে কে যেন এসে চিত্রাঙ্গদার হাতটা ধরেছে। দাঁড়াও, তুমি অন্যায় করেছো, তোমার স্বামী অন্যায় করেছে, তোমার গর্ভের সন্তান তো কোনো অন্যায় করেনি। স্বামী চলে যাচ্ছে তবে জানতে পারলো সে মা হবে, স্বামী থাকাকালীন জানতে পারলো না। আর অর্জুন তো শুনেই গেল না। আরো চিন্তায় পড়ে গেল চিত্রাঙ্গদা। দয়াময়, এই সন্তানের পিতৃ পরিচয় আমি দিতে পারবো না। আবার আমি যদি গঙ্গায় ঝাঁপ দিই, আমি অপরাধ করেছি, ওর বাবা অপরাধ করেছে, ও তো অপরাধ করেনি, তাহলে ওকে মারবার ক্ষমতা আমার নাই। ফিরে গেল চিত্রাঙ্গদা বাড়ি। যখনই চিত্রাঙ্গদার বাবা জানতে পারলো এই কথা, সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ করে দিল। চিত্রাঙ্গদা একাকী হয়ে গেল। আর তাতে মণিপুর রাজ্যে সবাই বলে উঠলো চিত্রাঙ্গদা দ্বিচারিণী, চিত্রাঙ্গদা কলঙ্কিনী, চিত্রাঙ্গদা অসতী। প্রতিদিন ওই ভগবানের কাছে কাঁদে আর বলে, দয়া কেউ জানুক না জানুক, তুমি তো জানো আমি দ্বিচারিণী নই, আমি কলঙ্কিনী নই। দয়া বলো না, তোমায় যারা যারা ভালোবাসে তাদের কলঙ্কিনী খুঁজেছ। তারিখিয়ে মিলি কঠিয়ে কাঁদিতে কাঁদিতে ভগবানের চরণে বসে বসে কাঁদছে। আর যখনই বসে বসে কাঁদলো, দেখতে দেখতে 10 মাস 10 দিন পর চিত্রাঙ্গদার কোল আলো করে একটা ফুটফুটে
পুত্র সন্তান এলো। সূর্যের মতো তেজ তার, সূর্যের মতো জ্যোতি তার। ওই চিত্রাঙ্গদা হলোই তার বাবা, চিত্রাঙ্গদা হলোই তার মা। আদর করে ছেলেটার নাম রেখেছিল বব্রবাহ। ছেলেটার নাম রাখলো বব্রবাহ। দিন গেল, মাস গেল, দেখতে দেখতে ছেলেটা বড় হলো। অন্যান্য বন্ধুদের সঙ্গে খেলা করে, সবার বাবার নাম বলতে পারে। আর এই যে বব্রবাহনকে যখন জিজ্ঞাসা করে তোর বাবাকে, বলতে পারে না। একদিন ছুটতে ছুটতে মার কাছে এসেছে, মা মা গো! মা যেই না বলেছে মা, ও মা একটা কথা বলবো। বব্রবাহনের 5 বছর বয়স। কি কথা রে বাবা? আচ্ছা মা, তুমি শীতেতে সিঁদুর পরো, হাতে শাখা পড়ে আছো, তার মানে আমার বাবা তো আছে। ও মামা, কে আমার বাবা? আমার বন্ধুরা সবাই বাবার নাম বলতে পারে, আমি তো আমার বাবার নাম বলতে পারি না। এই, তোর বাবার নাম শুনবি? তোর বাবা কে দেখবি? চল। বব্রবাহনের হাতটা নিয়ে গেল টানতে টানতে ভগবানের চরণে। ওই দেখ, ওই যে কালো শশী দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞাসা কর। ও যদি কোনোদিন তোর বাবার পরিচয় দেয়, তবে তুই সেই দিন বাবার পরিচয় পাবি। আর যদি আজকের পর থেকে কোনোদিন জানতে চাস যে তোর বাবাকে, সেই দিন তোর মায়ের মৃত্যু মুখ দর্শন করবি। চিত্রাঙ্গদার কথা শুনে বব্রবাহন কোমরটা জড়িয়ে ধরে বলল, মা আমি কথা দিলাম, বাবার কথা বললে তুমি যখন কষ্ট পাও, আমি কথা দিচ্ছি জীবনে কোনোদিন আমি আমার বাবার কথা জানতে চাইবো না। এই দেহে প্রাণ থাকতে আমি জানতে চাইবো না আমার বাবা। দেখতে দেখতে সেই বব্রবাহনের বয়স হলো আজকে 20টা বছর। 20 বছরের ছেলে একদিনের জন্য জানতে চায় না তার বাবাকে, কিন্তু 20 বছরের ছেলেটা জানে আমার বাবা বেঁচে আছে। কারণ মায়ের শীতের সিঁদুর আছে, হাতে শাখা আছে। রাতের অন্ধকারে মা নিজে মালা গাঁথে, সেই মালা সকালবেলা গঙ্গার জলে ভাসায়। কারণ বব্রবাহন বড় 20 বছরের ছেলে, মানে প্রাপ্ত যৌবন বয়সের ছেলে। সে ভালো করে জানে তার বাবা জীবিত। কিন্তু বাবা আজকে সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা 20 বছরের ছেলে বব্রবাহন ধরেছে। ধরে বাবা যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে এলাম। কৃষ্ণ অর্জুন ঘোড়াটা ছাড়াতে এসেছে মণিপুর রাজ্যে। এইবার বব্রবাহন ঘোড়াটা নিয়ে মার কাছে গেছে। ওমা, মা গো! 20 বছর পরের কথা বলছি। ওমা মা, কি সুন্দর একটা ঘোড়া ধরেছি, দেখো কি সুন্দর সাজানো, মনে হচ্ছে কোন যজ্ঞের ঘোড়া। ওমা, ওই দেখো ঘোড়ার গায়ে কি লেখা আছে জানো? প্রথমে লেখা আছে 1 নম্বর দিয়ে যুধিষ্ঠির। বলে বাবা ও তো হস্তিনাপুরের রাজা, নামটা শুনেছি। বলে জানো মা, তারপরে লেখা আছে মধ্যম পাণ্ডব ভীম। তা মা বলছে বাবা হয়তো ওর ভাইটাই কেউ হবে, ওই জন্য নামটা লেখা। বলে জানো মা, তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। যেই না নামটা শুনেছে, চিত্রাঙ্গদা বলে উঠলেন, ছেড়ে দে, ছেড়ে দে বাবা, ওই ঘোড়াটাকে তুই ছেড়ে দে। কারণ ওই ঘোড়াটা যদি তুই ধরে রাখিস, তাহলে ওই ঘোড়ার জন্য আমি মারা যাব, তুই মারা যাবি, আমার গোটা রাজ্য ধ্বংস হয়ে যাবে। মা, তুমি এরকম পাগলিনী হয়ে গেলে কেন? আমি যুধিষ্ঠির কথা বললাম, তুমি চিৎকার করে উঠলে না। ভীমের কথা বললাম, তুমি চিৎকার করে উঠলে না। কিন্তু এই 3 নম্বরের নাম অর্জুনের কথা বলতে তুমি চিৎকার করে উঠলে কেন? খোকা, আমি তোর বাবার পরিচয় দিতে পারবো না। পাপ কোনোদিন লুকায় না, সাগর কোনোদিন শুকায় না। 20 বছরের ছেলের আর কি জানতে বাকি রইল? মা, আমি তো তোমার এই 20টা বছর ধরে আমি তো বাবার কথা জানতে চাই না। তাহলে হঠাৎ যুধিষ্ঠির কথা বললাম, আমার বাবার প্রশ্ন এলো না। ভীমের কথা বললাম, বাবার প্রশ্ন এলো না। তাহলে অর্জুনের কথা বলতে তুমি আমার বাবাকে টেনে আনলে কেন?
আমি তো আমার বাবার প্রশ্নই তুলিনি এখানে, কিসের জন্য তুমি অর্জুনের সঙ্গে আমার বাবাকে টেনে এনেছো? তাহলে কি অর্জুনের সঙ্গে আমার বাবার কোনো সম্পর্ক আছে? না না বাবা না, আমি তোকে কথাটা বলতে পারবো না। হাজার বার জানতে চাইলে আমি তোকে বলতে পারবো না। মা বাহ বাহ মা বাহ, জগতে তুমি সতী নারী হয়ে থাকবে, আর এই সমাজে তুমি আমাকে যারও সন্তান করে তুলেছো। আমার পিতৃ পরিচয় নেই, আমি 20টা বছরের ছেলে। সবাই আমায় প্রশ্ন করে, আমার বাবাকে আমি বলতে পারি না। সমাজ আমাকে জারক সন্তান বলে, তবু কোনোদিন আমি তোমাকে প্রশ্ন করি না, কারণ তুমি বলেছো বাবার কথা বললে আমি নাকি তোমার মরা মুখ দেখবো। কোনোদিন আমি জানতে চাই না, কারণ আমি জানি তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি আমার আজকের এত বড় করেছো, কিন্তু আজকের আমি তোমায় ছাড়বো না। অর্জুনের সঙ্গে আমার বাবার কি সম্পর্ক তোমার বলতে হবে। আজ আমি বড় হয়েছি মা, আর আমি সেই ছোট্ট ছেলে নেই। চিত্রাঙ্গদা বব্রবাহনকে বুকে জড়িয়ে ধরল। খোকা, তুই যে প্রশ্নটা আমাকে করলি, আজ আমি সব বলবো তোকে। যে কথাটা আজকের 20 বছর আমি তোকে বলতে পারিনি, সেই কথাটা আজ আমি তোকে বলবো। শোন বাবা, এই তৃতীয় পাণ্ডব অর্জুন কেউ নয়, অন্য কেউ নয়। এই তৃতীয় পাণ্ডব অর্জুন হলো তোর পিতা। বব্রবাহন বলে উঠলেন, মা, এতদিন আমি ভেবেছিলাম আমি বুঝি কোনো ভীরু কাপুরুষের সন্তান, আমি ভেবেছিলাম আমি কোনো সাধারণ ঘরের সন্তান, কিন্তু মা আজকে আমি জেনে গেলাম আমার বাবা যদি বীর হয়, আমি তারই সন্তান, মহাবীর বব্রবাহন। আমার বাবার মতো আমার সূর্যের তেজ রয়েছে। আমি কথা দিলাম মা, তোমার এই বব্রবাহন কথা দিল, আমার বাবাকে তোমার কাছে এনে হাজির করব করব করব। খোকা, তুই পারবি তোর বাবাকে আনতে? পারবো মা, তুমি শুধু আমায় আশীর্বাদ করো। আর ওদিকে বাবা অর্জুন আর কৃষ্ণ দয়াময় এসে গেছে ঘোড়াটাকে ছাড়াবার জন্য। খবর পেয়ে গেল বব্রবাহন, কৃষ্ণ এসেছে আর তার পিতা এসেছে ঘোড়াটা নিয়ে যাবার জন্য। চিত্রাঙ্গদা বলল, বাবা কথা দে তোর বাবাকে একবারের জন্য আমার কাছে আনবি। আর শোন, তোর বাবা তো তোকে চিনতে পারবে না, একটা কাজ কর, সেই যে 20 বছর আগে যে মালাটা পরিয়েছিল, সেই শুকনো মালাটা রেখে দিয়েছিল চিত্রাঙ্গদা, মালাটা নিয়ে বব্রবাহনের হাতে তুলে দিয়েছি। যা বাবা, আর বলবি এই মণিপুর রাজ্যে 20 বছর আগে আমাকে বিয়ে করেছিল, আমার নাম বলবি, ঠিক চিনতে পারবে। আর সবশেষে চিনতে না পারলে তুই এই মালাটা দেখাবি, দেখবি চিনতে পারবে। আর শোন, আর একটা কথা, ওই রথের সামনে একজন আছে, সবার আগে তাকে প্রণাম করবি। তারপরে পিছনে আছে তোর বাবা, তাকে প্রণাম করবি। ও মামা, সামনে যে দাঁড়িয়ে থাকবে কে গো? ওই তো বিশ্ব পিতা, ওই তোর পরম পিতা। আগে কৃষ্ণ ঘোড়ার লাগাম ধরে আছে, আগে তাকে প্রণাম করবি, তারপরে পিছনে তোর বাবা থাকবে, তাকে প্রণাম করবি। ঠিক আছে মা, তুমি আমার আশীর্বাদ করো, আমি বাবাকে যেন তোমার কাছে এনে দেখাতে পারি। এইবার যেই না শঙ্খধ্বনি হচ্ছে, বব্রবাহনের কাছে ঘোড়াটা ছাড়াতে এসেছে, বব্রবাহন গিয়ে ষষ্ঠাঙ্গে কৃষ্ণ চরণে দণ্ডবাদ প্রণাম। ভগবান আশীর্বাদ করলো। পিছনে গিয়ে যেই না তৃতীয় পাণ্ডব অর্জুনের চরণে দণ্ডবাদ প্রণাম, আর প্রণাম করে ডাক দিল, বাবা। কে? তুই আমায় বাবা বলে ডাকছিস
করছিস কেন? আমি তোর বাবা হব কেন? আমি তোর বাবা নই। সখা কৃষ্ণ, এর কি মাথায় গন্ডগোল হয়েছে? ও আমাকে বাবা বলে ডাকছে, আমি ওর বাবা হব কেন? ভগবান মনে মনে ভাবছে এখনো চিনতে পারছে না। চেনাবার মালিক তোমার বাঁকা করে বাঁকা হাতে কালো শশী। কে গো? সবাই তো মায়াতে জড়িয়ে আছি। কার জন্য? ওই বেটার জন্য। মায়ার দড়িটা তো টেনে বেঁধে রেখেছে, ওই জন্য সংসার ছেড়ে যেতে পারছি না কৃষ্ণ ভজনের পথে। আর যাদের যাদের মায়ার দড়িটা খুলে দিয়েছে, লালা বাবু সংসার ত্যাগ করে চলে গেছে, রঘুনাথ দাস সংসার ত্যাগ করে চলে গেছে, নরোত্তম দাস ঠাকুরের সংসার ত্যাগ করে চলে গেছে, জয়দেব গোস্বামী সংসার ত্যাগ করে চলে গেছে। ভুরি ভুরি প্রমাণ। বিল্লা মঙ্গল যে একটা পতিতার প্রেমে মগ্ন, সে যেদিন মায়ার দড়ি খুলে দিল সেদিন সংসার ত্যাগ করে চলে গেল। আর ওই বেটা তো সর্বঘাটের কাঁঠালি কলা, মায়ার দড়িতে আমাদের বেঁধে রেখেছে, তাই তো কৃষ্ণ ভজনের অধিকার পাচ্ছি না। আর যেদিন ওই ছেলেটা মায়ার দড়ি কেটে দেবে সেদিন সবাই নিতাই গৌর প্রেমানন্দে। এইবার ভগবান কি করেছে? মায়ার দড়িটা ধীরে ধীরে টাইট দিয়ে দিচ্ছে। আর যেই না টেনে বেঁধে দিল, আজকের বব্বুর বাহন বলে উঠলেন, পিতা গো তুমি মনে করে দেখো 20 বছর আগেকার কথা। তুমি বনবাসে আশাকালীন আমার মা চিত্রাঙ্গদাকে তুমি বিয়ে করেছিলে। 2 বছর আমার মাকে রেখে দিয়ে 2 বছর পরে তুমি হস্তিনাপুরে ফিরে গেলে। ও গোপীনা